আপনারা দেখছেন আমাদের আন্দামান সিরিজের অষ্টম পর্ব বা সপ্তম দিনের ভিডিও। আমরা চলেছি এখন সীতাপুর বিচ। ভোরে ওয়েদার খারাপ থাকায় আর সানরাইজ দেখতে যাওয়া হয়নি, এখন জাস্ট বিচটা দেখতে যাচ্ছি। এখানকার রাস্তার বিন্যাসটা একটু বুঝিয়ে দিই। জেটি থেকে এসে এই একটা মোড়, আর এই মোড়ের ডান দিকে লক্ষ্মণপুর বিচ 1 আর লক্ষ্মণপুর বিচ 2, যেখানে আমরা কাল গেছিলাম, এবং প্রচুর হোটেলস। আর এই বাঁদিকে সীতাপুর বিচ। যেতে যেতে দেখাবো এদিকে হোটেলস আছে কিনা। নমস্কার বন্ধুরা, ভ্রমণের এই নতুন গন্তব্যে আপনাদের স্বাগতম। আমরা পাল পরিবার, আর আপনারা দেখছেন ডেস্টিনেশন নেক্সট। এদিকেও প্রচুর নামি দামি হোটেলস আছে। যারা নিজেরা ইন্টারনেটে হোটেলস সার্চ করে এসেছেন তারা প্রত্যেকেই প্রতিটি নামের সাথে আশা করি পরিচিত। এই যে সীতাপুর বিচের পার্কিং লট, আর বিচটা একটু নিচের দিকে নেমে। এখন লো টাইড, তাই জল অনেক দূরে চলে গেছে। যাই হোক, সীতাপুর বিচের আরেক নাম সানরাইজ বিচ, যদিও আমরা সানরাইজ হওয়ার অনেক পরে আসতে পেরেছি। আজকের সকালটা আমাদের জন্য একটু আলাদা। আসলে সূর্যোদয়ের সময় আবহাওয়াটা ছিল খারাপ, মেঘ, হাওয়া আর বৃষ্টি। সেই কারণে হোটেল থেকেই বের হওয়া সম্ভব হয়নি। কিন্তু এখন দেখুন, আবহাওয়া একদম বদলে গেছে। আকাশ পরিষ্কার, হালকা বাতাস, আর চারিদিকে উজ্জ্বল রোদ। লো টাইডের সময় সীতাপুর বিচ যেন আরও বিশাল হয়ে যায়। সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে, আর সামনে খুলে গিয়েছে প্রকৃতির এক শান্ত দৃশ্য। সূর্যোদয় মিস করেছি ঠিকই, কিন্তু এই সকালে সতেজ আলো কম সুন্দর নয়। আজ এখানে ভিড় নেই, কোলাহল নেই, শুধু সমুদ্রের শব্দ আর প্রকৃতির ছোঁয়া। লো টাইডের এই শান্ত মুহূর্তগুলো মনটা একদম হালকা করে দেয়। সবসময় প্ল্যান অনুযায়ী সব কিছু হয় না, কিন্তু প্রকৃতি যখন নিজে সুন্দর হয়ে ধরা দেয় তখন অপেক্ষাটাও সার্থক লাগে। সীতাপুর বিচের পর এবার আমরা যাচ্ছি ভরতপুর বিচ, যেটা আমাদের হোটেলের একেবারে কাছে, মোটামুটি 500 মিটারের মধ্যে। এই রাস্তার সবচেয়ে সুন্দর জিনিসটা হলো নীরবতা। শহরের কোলাহল নেই, শুধু সবুজ আর আকাশের মেলবন্ধন। যেতে যেতে দেখুন নীল আইল্যান্ডের রাস্তার দুধারের ও আকাশের মনোমুগ্ধকর রূপ। এই রূপ আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যিই গর্বিত। চারিদিকে শুধু সারি সারি নারকেল গাছ আর সুপুরি গাছ, জনমানবহীন রাস্তা। মাঝে মধ্যে ইতিউতি কিছু সারমেয়র দল চোখে পড়লেও পড়তে পারে। দেখানোর চেষ্টা করছি নীল আইল্যান্ডের সিনেমাটিক ভিউ।
আকাশটাও যেন আমাদের সঙ্গেই চলছে, মুহূর্তে মুহূর্তে রং বদলাচ্ছে, কখনো হালকা নীল, কখনো উজ্জ্বল সাদা মেঘে ভরা। এখন আমরা আছি আন্দামানের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত ভরতপুর বিচে। আর সময়টা ঠিক সকাল 8টা, যখন এখানে চলছে লো টাইড। এই সময় ভরতপুর বিচ একদম অন্যরকম রূপ নেয়। সমুদ্র সরে গিয়ে তৈরি করে প্রাকৃতিক এক খোলা ক্যানভাস, যেখানে বালি, পাথর আর নীল আকাশ একসাথে মিশে যায়। দেখুন ভেজা বালিতে আকাশের প্রতিফলন, মনে হচ্ছে যেন আয়নার ওপর হাঁটছি। সকালের আলো এখানে খুব নরম, খুব শান্ত। তবে এই সময়টা সত্যিই খুব ভালো হাঁটার জন্য, ফটোগ্রাফির জন্য আর প্রকৃতিকে অনুভব করার জন্য। কোলাহল নেই, ভিড় নেই, শুধু সমুদ্র আর আপনি। যদিও লো টাইডে সাঁতার বা জেটস্কি হয় না, কিন্তু বিশ্বাস করুন এই নীরব সৌন্দর্যই ভরতপুর বিচের আসল ম্যাজিক। যদি আপনি শান্ত সকাল পছন্দ করেন, যদি সমুদ্রকে কাছ থেকে দেখতে চান, তাহলে সকাল 7টা থেকে 9টা ভরতপুর বিচে আসার সঠিক সময়। আর যদি আপনি হাই টাইডের সময় অর্থাৎ 11:30টার পরে আসেন, তাহলে এখানে স্নান করতে পারবেন, ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন, আশেপাশের সমস্ত দোকান খোলা পাবেন এবং কিছুটা ভিড়ও পাবেন। আমি বলবো 11:30টার পরে আসাই ভালো, কারণ এখান থেকে 12:30 বা 1টা নাগাদ বেরিয়ে গিয়ে লাঞ্চ সেরে চলে যান লক্ষ্মণপুর বিচ টুয়ে, কারণ সেখানে 2:30টার আগে পৌঁছতে হবে। আমাদের আগের পর্বে আমরা নীল আইল্যান্ডের একদিনের ট্যুর প্ল্যান নিয়ে ডিটেলসে বলেছি। প্রয়োজনে আমাদের আন্দামান সিরিজের 7ম পর্বটি দেখে নিতে পারেন। লো টাইড ও হাই টাইডের সময় ভরতপুর বিচের ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসের কাউন্টার ওপেন হওয়া শুরু হয়ে গেছে। ছোট বড় বিভিন্ন গাছে ঘেরা জায়গাটা সত্যিই খুব শান্ত ও মনোরম। 11টার মধ্যে এই সমস্ত ফুড স্টলগুলো খুলে যাবে। প্রয়োজনে এখানেও আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন। হোটেলে পৌঁছে গেলাম, এবার ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে। এই দেখুন এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তবে এই হোটেলের ফুড ও ফুড সেকশনের স্টাফেদের আমার কোনোভাবেই রিকমেন্ড করতে পারছি না। নটিকা এখনো জেটিতে নোঙর ফেলেনি। চলুন তাই জেটির চারপাশটা একটু ঘুরে দেখাই। নটিকার নোঙর ফেলা হয়ে গেছে,
এবার আমাদের এগিয়ে যেতে হবে। দেখুন জল বাড়ার সাথে সাথেই কেমন ওয়াটার অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে এখানে। আপনারা সবাই জানেন আজ আমরা এখান থেকে রওনা হচ্ছি পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে নটিকা ফেরি করে। আর এটা হচ্ছে একটা প্রিমিয়াম ক্যাটামারান ফেরি। এদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী ইন্ডিয়ার ইয়াংগেস্ট ক্যাপ্টেন আর ইয়াংগেস্ট ক্রু মেম্বার্স দিয়ে পরিচালনা হয় এই জাহাজ। ফেরির ভেতরটা পুরোপুরি এয়ার কন্ডিশন, আরামদায়ক বড় বড় সিট, বড় বড় জানলা, ঢেউয়ের সাথে হালকা দোল, আর সেই সঙ্গে একটা আলাদা শান্তি। এই দেখুন, এই সমস্ত ফেরিতে সিকনেস ব্যাগ রাখাই থাকে, আর গ্রিন ওশেন ওয়ানে আমরা সিকনেস ব্যাগ খুঁজেই পাইনি। ফেরির রোপ রিলিজ শুরু হয়ে গেছে, ফেরি ধীরে ধীরে ছেড়ে চলেছে নীল আইল্যান্ড। নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার নটিকার ভাড়া মাথা পিছু 1600 টাকা। পেছনে থেকে যাচ্ছে সবুজ গাছ আর শান্ত সৈকত, সামনে শুধু খোলা সমুদ্র, নীল আর নীল। এই রুটে যাত্রার সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আমরা কথা দিয়েছিলাম আপনাদের জানাবো কোন ফেরিটা সব থেকে ভালো। আমরা নাম্বার 1-এ রাখবো গ্রিন ওশেন ওয়ানকে, যে কোনো পরিস্থিতির জন্য। যদি বৃষ্টি হয় বা সমুদ্রে প্রচুর ঢেউ থাকে, সেক্ষেত্রে ম্যাক্রুজ বা নটিকাতে সি সিকনেস বা বমি হওয়ার চান্স খুব বেশি, আর সমুদ্র শান্ত হলে কোনো ভয় নেই। তবে গ্রিন ওশেন ওয়ানের ওপেন ডেকের তুলনা করা এদের সাথে সত্যিই ভুল হবে, ওটা একটা আলাদা লেভেলের। তাই আমাদের সবার ওপিনিয়ন 1600 টাকার বমি করতে হলে নটিকা, আর 1400 টাকার বমি করতে হলে ম্যাক্রুজ, আর 1100 টাকা দিয়ে নাচতে নাচতে ফেরির আনন্দ নিতে হলে গ্রিন ওশেন ওয়ান। তবে আমাদের মতো 3টে আলাদা আলাদা ফেরির মজা নেওয়াও মন্দ নয়। আর কিছুক্ষণের মধ্যেই দেখা মিলবে পোর্ট ব্লেয়ারের। আমরা পোর্ট ব্লেয়ার ঢুকছি, আবার বৃষ্টি সাথে নেই। আর একটা সুন্দর যাত্রার শেষ, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে অনেক দিন। আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ার জেটিতে। এই যে স্বরাজদ্বীপ নামের একটি বিশালাকার জাহাজ এখানে নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। আন্দামান ভ্রমণের শেষ প্রান্তে এসে কেউ আর ফেরি থেকে নামতে চাইছে না, সবাই নিজেদের সুন্দর ফ্রেমে বন্দি করে রাখতে চাইছে। দেখুন এখানে লাগেজ নেওয়ার ভিড় কেমন।
এটা একটা বিশাল বড় আকারের জাহাজ, নাম মেন্টর। আমরা শিপইয়ার্ড থেকে আবেরদিন বাজারের কাছে আমাদের সেই হোমস্টেতে যাচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে। খুব খিদে পেয়েছে, তাই আমরা লাগেজ রেখেই বেরিয়ে পড়লাম আর একটা বাঙালি রেস্টুরেন্ট খানাপিনার উদ্দেশ্যে। আমরা পোর্ট ব্লেয়ারের যেই এরিয়ায় আছি, এই এরিয়াটাকে বলে হিলটপ, আর সেখানকারই ভিউ দেখাতে দেখাতে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি হাডো যাওয়ার জন্য। আমাদের এখান থেকে কিছুটা দূরে অটো করে যেতে হবে। আমাদের সারণ ইন্টারনেট ঘেটে বের করেছে এই রেস্টুরেন্টটা, গিয়ে দেখি কেমন হয়। এই যে আমরা পৌঁছে গেলাম বাঙালি ওনার এবং বাঙালিদের দ্বারা পরিচালিত খানাপিনা রেস্টুরেন্টে। প্রত্যেকটা খাওয়াতে কলকাতার ফ্লেভার খুঁজে পেলাম এবং প্রত্যেকটা ডিশই খুব উচ্চমানের। আমরা ট্যুরিস্টরা পোর্ট ব্লেয়ারের যে সমস্ত এলাকায় থাকি, সেখান থেকে এটা প্রায় 3 কিলোমিটার দূরে। হাডো এরিয়ায় এই রেস্টুরেন্টের লোকেশন। অটো বা গাড়িতেই এখানে আসতে হবে। খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে একটু জিরিয়ে নিয়ে একটা বড় গাড়ি নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম করভিন্স কোভ বিচের উদ্দেশ্যে। কারণ আমরা আগের দিন করভিন্স কোভ বিচে গিয়েও বৃষ্টির জন্য কিছুই দেখতে পারিনি। পোর্ট ব্লেয়ার থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে। আজ আমরা এখানে আসতে একটু দেরি করে ফেললাম, প্রায় সন্ধে হয়ে এসেছে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এখানে আছে জেট স্কি, স্পিড বোট, সি ওয়াকিংয়ের মতো ওয়াটার স্পোর্টস। ছবি তোলার জন্যও জায়গাটা পারফেক্ট। আর কাছেই ছোট ছোট ক্যাফেতে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে চা বা স্ন্যাক্স উপভোগ করা যায়। সামনে দেখুন আলোয় ঝলমল করছে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের রানওয়ে। আমরা ক্যামেরা বের করার আগেই একটা টেক অফ হয়ে গেল। দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। ক্যামেরা বের করে কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আর টেক অফ বা ল্যান্ডিং দেখতে পাইনি। আপনাদের হয়তো মনে আছে, আমরা দ্বিতীয় পর্বে আপনাদের জগার্স পার্ক দেখিয়েছিলাম। জগার্স পার্ক থেকে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের রানওয়ের এরিয়াল নাইট ভিউ। মাঝখানে দেখছেন পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের রানওয়ে, আর দুপাশে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট সংলগ্ন এরিয়া। সত্যিই অসাধারণ। মনে হচ্ছে একটা প্লেন টেক অফ করবে, কিন্তু না, আর অপেক্ষা করা যাবে না। এখন আমরা এসেছি আন্দামানের একটি সুন্দর গিফট আইটেম শপে, নাম সাগরেখা এম্পোরিয়াম। এটা পোর্ট ব্লেয়ারের
জঙ্গলি ঘাট এরিয়াতে অবস্থিত। আমাদের ড্রাইভারকে বলেছিলাম একটা ভালো গিফট শপে নিয়ে যেতে, ড্রাইভার এখানে নিয়ে এসেছে। কোয়ালিটি অনুযায়ী দাম রিজনেবল, প্রচুর ভ্যারাইটি আছে। এখানে পাবেন সেল দিয়ে তৈরি জুয়েলারি, হ্যান্ডমেড শোপিস, আন্দামানের স্পেশাল স্মৃতিচিহ্ন এবং বিভিন্ন সুন্দর সুন্দর গিফট আইটেম। বিশেষ করে আমরা এত জায়গায় জারোয়া শোপিস দেখেছি, এদেরটা তাদের সবার থেকে আলাদা। আমরা এখান থেকে বেশ কিছু জারোয়া পুতুল আর কিছু শোপিস কিনলাম আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের গিফট করব বলে। ভেবেছিলাম মা দুর্গার এই শোপিসটা কিনব, ৬,০০০ টাকা দিয়ে দামও ফাইনাল করে ফেলেছিলাম, কিন্তু খুঁটিয়ে চেক করার সময় একটু ডিসপিউট পাওয়ায় আর নেওয়া হলো না। আবার আমরা চলে এলাম খানাপিনা রেস্টুরেন্টে। প্রথমেই তন্দুরি চিকেন অর্ডার করলাম, আর রাতের ডিনারে পার্সেল করে দিতে বললাম চিকেন শাওয়ারমা, চিকেন কষা, লাচ্ছা পরোটা আর চিকেন ললিপপ। আর খাবার রেডি হওয়ার ফাঁকে চলল চা, কফি ও আইসক্রিম। হোমস্টেতে এসে রাত 10টা নাগাদ ডিনার সেরে নিলাম। কাল আবার কলকাতা ফিরে যাওয়ার পালা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আন্দামান সিরিজের এই 8ম পর্বের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করলে খুব ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এরপর আবার দেখা হবে আমাদের আন্দামান সিরিজের শেষ বা 9ম এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশন নেক্সট, পরিবার সহ ভ্রমণের খুঁটিনাটি।